মূলত আমি ক্লাস কিভাবে শুরু করব বুঝতে পারতেছি না। আজকে আমরা নতুন একটা টিউটোরিয়াল নিয়ে কথা বলবো, অর্থাৎ আমাদের থিওরি টিউটোরিয়াল 2, যে টিউটোরিয়াল থেকে তোমরা 100% প্রত্যেকটা বছর প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন কমন পাবা। আমাদের এই টিউটোরিয়াল 2 এ 3টা ইউনিট আছে এবং 3টে ইউনিট থেকে বিগত 3 বছরে প্রায় 23টার মতো কোশ্চেন হুবহু রিপিট হয়েছে, বা 23টার মতো কোশ্চেন কিন্তু এই রিলেটেড টপিকস থেকে করছে। আজকে আমরা যে টপিকসটা নিয়ে কথা বলবো তা হচ্ছে ইউনিট 2, এবং এখানে আমাদের টপিকস হচ্ছে লেনদেনের প্রকারভেদ, এবং একই সঙ্গে এর ভিতরে আছে মূলধন জাতীয় মুনাফা জাতীয় লেনদেন। আজকে শুধু আমি আলোচনা করব লেনদেনের প্রকারভেদ, অর্থাৎ নর্মাল যেটা ওই আন্তঃলেনদেন, অদৃশ্যমান লেনদেন, তারপরে কোনটা লেনদেন নয়, এই জায়গাটাগুলো নিয়ে আজকে কথা বলবো। আর আমরা আরেকটা ক্লাস করব মুনাফা জাতীয় মূলধন জাতীয় লেনদেন, অর্থাৎ আমাদের ইউনিট 2 2টা ক্লাস হবে, এবং এই 2টা ক্লাসে বা এই 2টা টপিকস থেকে বিগত 3 বছর ধরে 11টা কোশ্চেন করেছে, এবং এগুলা হুবহু আমাদের এই টিউটোরিয়াল সিরিজের বই থেকে কিন্তু হুবহু কমন। এবং আমাদের এই আলোচনাটুকু, এই যে আমাদের প্রথম যে আলোচনা, সেটা 9 এবং 10 পৃষ্ঠায় মাত্র 2 পৃষ্ঠা আমরা কভার করতেছি, আর অপরদিকে ওই আমাদের মূলধন জাতীয় মুনাফা জাতীয়টা ওই রকম অলমোস্ট 1 পৃষ্ঠার মতো। তো মাত্র 3 পৃষ্ঠা থেকে বিগত 3 বছর ধরে 11টার মতো কোশ্চেন আছে। আমি জানি না আপনারা আমার ক্লাসগুলো কতটা গুরুত্ব সহিত দেখতেছেন। আপনারা যদি টিউটোরিয়াল 1 ক্লাসটা করে থাকেন, টিউটোরিয়াল 1 3টা ইউনিটের ক্লাস, আপনারা গুনে গুনে দেখবেন প্রায় 14টা কোশ্চেন প্লাস আরও 3টা কোশ্চেন যেগুলো আমি ইনক্লুড করিনি, কারণ এই 3টে কোশ্চেন একদম কোনো গাইড বই ছিল না, কোথা থেকে আর কি কমন ছিল না, কিন্তু ওই রিলেটেড টপিকস থেকে করেছিল। তো প্রায় 17টা কোশ্চেনের মধ্যে 14টা কোশ্চেন কিন্তু আমাদের টিউটোরিয়াল সিরিজের নামমাত্র কয়েকটা পৃষ্ঠা থেকে কিন্তু হুবহু কমন এসেছিল। ঠিক একইভাবে এই টিউটোরিয়াল 2 থেকে বিগত 3 বছর ধরে আমি বললাম 23টা কোশ্চেন করেছে, তার মধ্যে আজকে আমরা 11টা কোশ্চেন সলভ করব। এর মধ্যে আমাদের লেনদেনের প্রকারভেদ থেকে 5টা কোশ্চেন সলভ করবো, এবং মজার ইন্টারেস্টিং বিষয়, এবছর আপনারা কোশ্চেন পেতে যাচ্ছেন। কেন জানেন? কারণ গত বছর এই আমাদের হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন এবং মূলধন জাতীয় লেনদেন থেকে 2টা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন করেছিল, আর লেনদেনের প্রকারভেদ থেকে কোনো বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন করেনি। তার মানে যেটা দাঁড়াচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাজশাহী, জিএসটি, এরপর হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এছাড়া 7 কলেজ থেকে শুরু করে প্রায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এবছর লেনদেনের প্রকারভেদ থেকে, অর্থাৎ আমি যে জায়গাগুলো দেখাবো সেই জায়গা থেকে কোশ্চেন আসার চান্সটা অনেক 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 বেশি আছে। তো কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের একদম কোশ্চেনের খনি নামক যে অংশটুকু আছে সেটুকু নিয়ে আমরা আলোচনা করি। তোমরা মূলত এই টপিক্সটা 20 মিনিটে শেষ করবা, যদিও এই 20 মিনিট খুবই কম, যাদের প্রস্তুতি একদম ফুললি কমপ্লিট তারা 20 মিনিটে কমপ্লিট করতে পারবা। এ কারণে লেনদেনের প্রকারভেদ অংশটুকু তোমরা 10 মিনিটে সলভ করবা, এবং মূলধন মুনাফা জাতীয় লেনদেনের অংশটুকুতে 10 মিনিট দিবা। যদিও এই অল্প সময় শুধুমাত্র এক্সপার্টরাই বা তোমরা যারা ভালো স্টুডেন্ট তারাই এই অল্প সময়ের মধ্যে রিভিশন দিতে পারবা, কিন্তু অন্য যারা আছো তোমরা এই সময়টাকে কি করবা, বাড়াই দিবা, 3 গুণ যদি প্রয়োজন পড়ে 3 গুণ সময় দেবো, সমস্যা নাই, কিন্তু এটা থেকে 100% কিন্তু কোশ্চেন আসবে। হ্যাঁ, তো প্রথম যে টপিক্সটা নিয়ে তোমাদের বলে দিই তা হচ্ছে, দেখো আজকে আমাদের আলোচনার প্রথম যে টপিক্সটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। হ্যাঁ, আমি তোমাদের একটা ইউনিক ইনফরমেশন দেই, হিসাব নিকাশের ভিত্তি সমূহ, তাই না? তো এই জায়গা থেকে বিগত 3 বছর ধরে তো কোশ্চেন করতেইছে না কোনো বিশ্ববিদ্যালয়, আরও 4 থেকে 5 বছর হচ্ছে যে এই জায়গা থেকে আসলে কোনো বিশ্ববিদ্যালয় কোশ্চেন করতেছে না। তো সব মিলিয়ে এটা একটা অনিয়মিত টপিক, যে কোনো বিশ্ববিদ্যালয় হুটহাট করে এই জায়গা থেকে কোশ্চেন করতে পারে, এবং তোমরা অধিকাংশ জনেই নাও পারতে পারো। এখন এই জায়গায় একটা ইনফরমেশন দেই, ওই কোশ্চেনটা রিপিট হওয়ার চান্স বেশি। এখন কোন বিশ্ববিদ্যালয়ে কোশ্চেনটা রিপিট হবে? ঢাবির 4 থেকে 5টা কোশ্চেন আছে এই রিলেটেড, অর্থাৎ হিসাব নিকাশের ভিত্তির উপর ডিপেন্ড করে ঢাবির 4 থেকে 5টা কোশ্চেন আছে। ঠিক ওই ঢাবির কোশ্চেনের আলোকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 4 থেকে 5টা কোশ্চেন আছে। দয়া করে তোমরা এই 4 থেকে 5টা কোশ্চেন পড়িও, এবং স্ট্যান্ডার্ড মানে হাই লেভেলের কোশ্চেন, এবং ওগুলা 1992 সাল থেকে 2000 সাল পর্যন্ত ওই টাইপের কোশ্চেন। তো ওই কোশ্চেনগুলো হুবহু রিপিট হওয়ার চান্স আছে মূলত এই রিসেন্ট যে তোমরা এক্সাম দেবো 2024 অথবা পরবর্তী 25 ব্যাচে যে সকল ছেলেমেয়ে পরীক্ষা দিবা, তো এই জায়গা থেকে কোশ্চেন করতেছে না, স্বাভাবিকভাবে কোশ্চেন করার চান্স বেশি আছে, এবং এই কোশ্চেনগুলো ঢাবির রিপিট হবে, অথবা তোমার এই কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। এখন এই জিনিসগুলো নিয়ে ব্যাখ্যা আমি এখানে দিতেছি না, তোমরা ব্যাখ্যাটা দেখে নিও, কারণ এখানে আরও অনেকগুলো আলোচনার বিষয় আছে। আমরা মূলত এগুলা যখন হলো পেইড ব্যাচগুলো করাই অথবা আমরা যখন পড়াই তখন এগুলো নিয়ে বিস্তারিত ক্লাস নেওয়া যায়। তো এই অল্প সময় শর্টকাট সাজেশনমূলক আমি দিক নির্দেশনা দিতেছি, নিজ দায়িত্বে পড়ে নিও, যে দিক নির্দেশনা দিলাম সেগুলো অনুসরণ করিও। আমরা পরবর্তী টপিক্সে আসি, লেনদেনের প্রকারভেদ। ঠিক আছে, এই লেনদেনের প্রকারভেদ থেকে মূলত কোশ্চেন কিন্তু করা হয়েছিল বিগত 3 বছরে। তার মধ্যে দেখো একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, এই লেনদেনের সংখ্যা থেকে মূলত 2টা কোশ্চেন করা হয়েছিল। একটা কোশ্চেন করা হয়েছিল লেনদেনের এই সংখ্যা থেকে,
আর একটা কোশ্চেন করা হয়েছিল লেনদেনের এই বৈশিষ্ট্য থেকে, অর্থাৎ লেনদেনের বৈশিষ্ট্য কিন্তু 3টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে থেকে কোশ্চেন করেছিল, এবং আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় মূলত কোশ্চেন করেছিল এইটা যে আর্থিক অবস্থাকে প্রভাবিত করা এমন ঘটনাগুলোকে আমরা কি বলবো, লেনদেন বলবো। তো স্বাভাবিকভাবে তোমরা এগুলো ইজি ছিল, তোমরা পারছো বা পরবর্তীতেও পারবা। এখন এই জায়গায় একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই লেনদেনগুলোর অনেকগুলো ক্লাসিফিকেশন আছে। এখন মেলাগুলো ক্লাসিফিকেশন আছে, তার মধ্যে হাতে গোনা কয়েকটা ইম্পর্টেন্ট, এর মধ্যে একটা হলো আন্তঃলেনদেন। এখন আন্তঃলেনদেন হচ্ছে যে লেনদেনটা প্রতিষ্ঠানের অভ্যন্তরে সংগঠিত হয়, এক কথায় টাকাটা প্রতিষ্ঠানের ভিতরে খরচ হয় বা টাকার আদান প্রদানটা প্রতিষ্ঠানের ভিতরে থাকে, আমরা আন্তঃলেনদেন বলবো। এখন আন্তঃলেনদেনের যে উদাহরণগুলো আছে, এই উদাহরণগুলো আছে তোমরা কষ্ট করে একদম বুঝে বুঝে আয়ত্তে রাখার চেষ্টা করে, যে এটা ব্যতিক্রম কিন্তু এই যে মনি হারিজ বা সাপ্লাইজ বা সম্ভারের ব্যবহার, এছাড়া নিট মুনাফা থেকে সাধারণ সঞ্চিতি বা অন্য যে কোনো সঞ্চিতি বা তহবিলের টাকা স্থানান্তর, খুবই ইম্পর্টেন্ট এগুলো আন্তঃলেনদেনের উদাহরণ। এছাড়া প্রধান ক্যাশিয়ারকৃত খুচরা ক্যাশিয়ারকে নগদ টাকা প্রদান, এগুলো হচ্ছে কি আন্তঃলেনদেনের উদাহরণ। এই 3টে দিয়ে কোশ্চেন আসার চান্সটা কিন্তু সবচেয়ে বেশি আছে, যেহেতু বিশ্ববিদ্যালয়গুলো এখন নতুন কোশ্চেন করতেছে, ঠিক আছে? তাহলে এই ধরনের কোশ্চেন কিন্তু আসার চান্স বেশি আছে। এবং তোমাদের এটা স্পষ্ট করে বলি যে আন্তঃলেনদেন থেকে বিগত 3 বছর ধরে এখন পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয় কোশ্চেন করেনি, তার মানে কি রিসেন্ট ইয়ারগুলোতে এই টপিক থেকে কোশ্চেন আসার চান্সটা সবচেয়ে বেশি আছে। আমরা পরবর্তী যে ক্লাসিফিকেশনটা আছে সেটাতে চলে যায়। পরবর্তী যে ক্লাসিফিকেশন তা হচ্ছে অদৃশ্যমান লেনদেন, অর্থাৎ দৃশ্যমানতা অদৃশ্যমানতার উপর ভিত্তি করে লেনদেনকে দুভাগে ক্লাসিফিকেশন করা হয়। এই যে আন্তঃলেনদেন, বহি লেনদেন, অর্থাৎ হচ্ছে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বাহ্যিক দিকের দৃষ্টিকোণ থেকে মূলত লেনদেনকে দুভাগে ভাগ করা হয়। তো এই দুভাগগুলোর মধ্যে দেখো একটা করে ভাগ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এর মধ্যে দেখো অদৃশ্যমান লেনদেন। অদৃশ্যমান লেনদেনের এই অংশটুকু থেকে মূলত বিগত 3 বছর ধরে এখন পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয় কোশ্চেন করেনি, এবং এই জায়গাগুলোর মধ্যে থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই যে দেখো শেয়ার বা ঋণপত্রের ব্যবহার বা বাট্টা, কুঋণ সঞ্চিতি, ঠিক আছে, প্রাথমিক খরচাবলী, এগুলা তোমরা যারা বুঝে বুঝে পড়তে পারতেছো বুঝে বুঝে পড়ো বা মাথায় নাও, আর যারা বুঝে বুঝে পড়তে পারতেছো না তাদেরকে মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে? আর অপর দিকে একটা মোস্ট ইম্পর্টেন্ট আরও একটা জায়গা যে অনগদ লেনদেন, অর্থাৎ যে লেনদেনের সঙ্গে নগদ টাকার আদান প্রদান হয় না এবং একই সঙ্গে ভবিষ্যতে নগদ অর্থ পরিশোধের কোনো সত্ত্বও থাকে না, সেটাকেই মূলত আমরা কি বলবো, অনগদ লেনদেন বলবো। হুট করে যে কোনো সময় এই সংখ্যাটা দিয়েই কোশ্চেন বানিয়ে দিতে পারে। তো চবি কিন্তু একটা কোশ্চেন করেছিল 2020-21 সেশনে, ঠিক আছে? তো তোমাদের এই জায়গা থেকে রাবি, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় কোশ্চেন কিন্তু করেনি, তার মানে কি অনগদ লেনদেন থেকে কোশ্চেন হওয়ার চান্স এবছর সবচেয়ে বেশি আছে। তো এখানে যে উদাহরণগুলো আছে এই উদাহরণগুলো তোমাদের একটু বুঝে বুঝে মাথায় নিতে হবে বা বুঝে বুঝে তোমাদের আয়ত্ত করতে হবে, ঠিক আছে? এবং এগুলার এক একটা নিয়ে ব্যাখ্যা দেওয়ার অনেক অনেক কথা বলার আছে, যেহেতু শর্ট ক্লাস আমি ব্যাখ্যা দিতেছি না, তোমাদের যা শুধু ইনফর্ম করতেছি যে এই জায়গাগুলো দেখে যাও এবছর কোশ্চেন পেতে পারা। যারা টিউটোরিয়াল সিরিজগুলো এখনও সংগ্রহ করা নেই, কুরিয়ার সার্ভিসেস ফ্রিতেই আমরা তোমাদের টিউটোরিয়াল সিরিজগুলো সরবরাহ করতেছি, অল্প সংখ্যক বই আছে, দ্রুত সংগ্রহ করে নাও, এগুলো তোমাদের জন্য একদম ইমার্জেন্সি। এভাবে গুছিয়ে কোনো গাইড বই কিন্তু এভাবে তথ্য ইনক্লুড করে দেওয়া নাই, তো স্বাভাবিকভাবে এটা ইমার্জেন্সি। এরপর আরেকটা ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা যে সকল আইটেম লেনদেন নয়। আরে ভাই, এই জায়গা থেকে এত পরিমাণের কোশ্চেন কিন্তু আছে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহকারে শুরু করে রাবি, চবি এত পরিমাণের কোশ্চেন করছে যে নিচের কোনটি লেনদেন, নিচের কোনটি লেনদেন নয়, এভাবে কিন্তু হিউজ কোশ্চেন করেছে। তো বিগত 3 বছর ধরে মাত্র চবি একটা, গুচ্ছ একটা কোশ্চেন করেছে, তার মানে গত বছর গুচ্ছ কোশ্চেন করেনি, গত বছর করেনি, রাবি করেনি, ঢাবি করেনি, তার মানে কি এই জায়গাটা এ বছরের জন্য 2024-25 ব্যাচের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন তোমরাই দেখে নাও, এগুলোর প্রত্যেকটা অপশন নিয়ে কথা বলার আছে, প্রত্যেকটা অপশন নিয়ে কথা বলার আছে, ঠিক আছে? তো আমি জাস্ট দিক নির্দেশনা দিলাম, তোমরা দয়া করে এই জায়গাগুলো সর্বোচ্চ গুরুত্ব দিও। তোমরা যারা বই কালেক্ট করছো স্বাভাবিকভাবে এগুলোর উপর সর্বোচ্চ গুরুত্ব দাও, আর যারা আমাদের পেইড ব্যাচে আছো তোমাদের এগুলোর উপর আমরা সলভ ক্লাস দেবো, অর্থাৎ আমরা আগামীকাল 3 তারিখ আমরা কিন্তু টিউটোরিয়াল 1-এর উপর সলভ ক্লাস করবো, এভাবে টিউটোরিয়াল 2 শেষ হওয়ার পর আমরা কিন্তু টিউটোরিয়াল 2-র উপরে এভাবে সলভ ক্লাস করবো। তখন ওই সলভ ক্লাসে 1 ঘন্টা 2 ঘন্টা ধরে প্রত্যেকটা লেনদেন নিয়ে ব্যাখ্যা দিতে পারবো, যে মজুদ পণ্যের মূল্য বৃদ্ধি এইটা কেন লেনদেন নয়, তারপরে হচ্ছে অবসরের হার 15%, হ্যাঁ এইটা কেন লেনদেন নয়, আবার দেখা যাচ্ছে যে
মূল্য তালিকা পাঠানো বা গ্রহণ এগুলো কেন লেনদেন নয়, মালিকের ব্যক্তিগত খরচ এগুলো কেন লেনদেন নয়, এই বিষয়ে আসলে যুক্তি দেওয়া যাবে। বা কিন্তু আজকের এই ক্লাসে আসলে বলা সম্ভব হচ্ছে না, কারণ অনেকগুলো বিষয় এখানে আছে, কথা বলা যায় অনেক জিনিসগুলো নিয়ে। তো সব মিলিয়ে আমাদের এই যে 2টা পেজের পড়া এতটুকু ছিল। এর পরবর্তীতে যে আমাদের আলোচ্য টপিকস আছে মূলধন জাতীয় মুনাফা জাতীয় লেনদেন, এটা নিয়ে আমি পরবর্তীতে আরেকটা ক্লাস করাবো, যেটাতে আমি একটু ব্যাখ্যা দেওয়ারও চেষ্টা করবো শর্টকাট ওয়েতে। তো স্বাভাবিকভাবে আজকের ক্লাস এতটুকুই। আমরা এখন আমাদের বিগত 3 বছরে 5টা যে কোশ্চেন এসেছিলো সেই 5টা কোশ্চেন সলভ করব। তো ওই প্রশ্ন সলভ সেশন শুরু করার আগে আমি তোমাদের এতটুকু বলবো, এই জায়গার প্রত্যেকটা বিষয়বস্তু মুখস্থ করার পাশাপাশি একটু জেনে বুঝে মুখস্থ করে। এখানে অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো সম্পর্কে তোমাদের পর্যাপ্ত ধারণা থাকা দরকার। যদি ধারণা না থাকে দেখবা যে কোশ্চেনে আবার অ্যান্সার করতে পারবা না। তো সব মিলিয়ে একটু সময় দাও এবং এই জিনিসটা আয়ত্তে নাও। এবছর, গত বছর যেহেতু কোনো বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন করেনি, 2024 ব্যাচ যারা আছো তোমাদের এই বছর কোশ্চেন করার চান্সটা সবচেয়ে বেশি। আর কিভাবে বলবো, তো চলো কথাটা বাড়ি আমরা বিগত 3 বছরে যে কোশ্চেনগুলো ছিল সেগুলো একটু সলভ করি। ওকে, প্রথম যে কোশ্চেনটা তা হচ্ছে ব্যবসার আর্থিক অবস্থাকে প্রভাবিত করে এমন ঘটনাকে কি বলা হয়? ব্যবসায়িক লেনদেন বলা হয়। এটা নিয়ে আর কি বলবো, তাই না? তো স্বাভাবিকভাবে আমাদের সঠিক উত্তর কি? খ নম্বর। এটা কিন্তু আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোশ্চেনটা করেছিল, যেটা আমাদের টিউটোরিয়াল সিরিজ থেকে আমি কিন্তু একটু আগে দেখাই দিলাম। আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসি। আমাদের পরবর্তী যে কোশ্চেনটা আছে তা হচ্ছে কোনটি লেনদেন নয়? গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় 21 সেশনে কোশ্চেন করেছে। তাহলে এখানে দেখো আমাদের অগ্রিম ভাড়া প্রদান, অবশ্যই কোনো না কোনো টাকা পরিশোধ করছে। গ্রাহকের নগদে আয়কর পরামর্শ প্রদান, মানে সেবা দিয়েছো গ্রাহককে নগদে, অর্থাৎ নগদ টাকায় আয়কর প্রদান, পরামর্শ প্রদান আয়কর সম্পর্কে। অর্থাৎ এর মানে দাঁড়াচ্ছে কারো নিট আয়ের ওপর যে আয়করটা পরিশোধ করতে হয় ওই আয়কর বিবরণী তুমি তৈরি করে দিয়েছো অ্যাজ এ চার্টার অ্যাকাউন্টেন্স হিসাবে, সেটা নগদে। হ্যাঁ, তো ওটাই কি? ওইটা কিন্তু আমাদের লেনদেন। এছাড়া দেখো বেতনভুক্ত একজন কর্মী নিয়োগ, এই যে বেতনভুক্ত একজন কর্মী নিয়োগ করা হয়েছে, এখন পর্যন্ত কিন্তু তাকে বেতন দেওয়া হয়নি, ঠিক আছে? যা শুধু নিয়োগ করা হয়েছে কিন্তু বেতন দেওয়া হয়নি, তাহলে এটাকে আমরা লেনদেন বলবো না। তাহলে স্বাভাবিকভাবে আমাদের সঠিক উত্তর হবে কি? খ নম্বর। এবং অগ্রিম বীমার 1 মাস মেয়াদ উত্তীর্ণ, অর্থাৎ আমাদের ব্যয় সংগঠিত হয়েছে, এটা কিন্তু আমাদের লেনদেন। তো স্বাভাবিকভাবে গুচ্ছ যে কোশ্চেনটা করেছে 21-22 সেশনে, সেম এবছর 23-24 সেশন তোমরা যারা আছো তোমাদের কোশ্চেন এই জায়গা থেকে হওয়ার চান্সটা সবচেয়ে বেশি আছে। এমনকি পরবর্তী সেশনেরও এই জায়গা থেকে কোশ্চেন হওয়ার চান্সটা কিন্তু বেশি আছে। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। আমাদের পরবর্তী যে কোশ্চেনটা আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই কোশ্চেনটা করেছিল। কোশ্চেনটা হচ্ছে নিচের কোন খরচটির জন্য নগদ অর্থ ব্যয় হয় না, অর্থাৎ কোনটা অনগদ লেনদেন? তো তোমরা তো খুব ভালোভাবে জানো যে অবশ্যই অনেকবার রিপিট হওয়া কোশ্চেন, ঠিক আছে? ওকে, আমরা এবার পরবর্তী যে 2টা কোশ্চেন আছে সেই 2টা কোশ্চেনে চলে যাই। পরবর্তী যে 2টা কোশ্চেন আছে তার মধ্যে দেখো আবারও 24 কোশ্চেন করেছে। সেই কোশ্চেনটার ধরন হচ্ছে নিচের কোনটি লেনদেনের বৈশিষ্ট্য? তোমরা একটু আগেই দেখলা অথবা তোমরা জানো যে লেনদেন হতে গেলে সেটা অবশ্যই আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবে, নাম্বার 1। নাম্বার 2, অবশ্যই অর্থের মূল্যে পরিমাপযোগ্য থাকতে হবে। এবং নাম্বার 3, কমপক্ষে 2টা পক্ষ জড়িত থাকবে। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে যে ক, খ, গ অর্থাৎ 3টাই উত্তর। তার মানে এখানে ঘ নম্বরে বলছে ক, খ, গ উভয়। তার মানে সঠিক উত্তর কোনটা? আমাদের সঠিক উত্তর কিন্তু ঘ। আমরা এবার আমাদের পঞ্চম লাস্ট যে কোশ্চেনটা আছে, বিগত 3 বছরে এই 5টা কোশ্চেন করেছিল আমাদের এই 2 পেজটা থেকে এবং 5টা কোশ্চেনে হুবহু রিপিট ছিল। এখানে বলা আছে নিচের কোনটি লেনদেন নয়? সেম আমরা একটু দেখি। বলা আছে যে বেতন 2000 টাকা বকেয়া আছে, মানে ব্যয় সংগঠিত হয়েছে কিন্তু এখন আমরা পরিশোধ করিনি। তো নগদ আমাদের বকেয়া হিসাব নিকাশের ভিত্তিতে এটা কিন্তু লেনদেন। অগ্রিম বীমা প্রদান 6000 টাকা, এটা তো অবভিয়াসলি লেনদেন যেহেতু নগদ টাকার আদান প্রদান হয়েছে। এরপর ব্যক্তিগত উত্তোলন, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করছো, এটাও আমরা জানি যে লেনদেন। এরপর দেখো মজুত পণ্যর মূল্য বৃদ্ধি, অর্থাৎ মজুত পণ্য যেটা ছিল হলো 10 টাকা সেটা এখন হয়ে গেছে 15 টাকা। তাহলে এই যে মূল্য বৃদ্ধি, তোমরা একটা বিষয় জানো যে রক্ষণশীলতা নীতি অনুসারে মজুত পণ্যর ক্রয় মূল্য বিক্রয় মূল্যের মধ্যে যেটা কম, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের মধ্যে যেটা কম সেটা আমরা ইনক্লুড করি। তো স্বাভাবিকভাবে মজুত পণ্যর মূল্য বৃদ্ধি এইটা লেনদেন নয়, কারণ ওটাকে আমরা হিসাবভুক্ত করি না। কিন্তু ঠিক একইভাবে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অর্থাৎ বাজার মূল্য, সেখানে যদি দাম কমে যায়, খেয়াল করছো, দাম যদি কমে যায় 5 টাকা, তার মানে তখন কিন্তু আমরা এই মূল্যটাকে কনসিডার করি। অর্থাৎ মজুত পণ্যের মূল্য হ্রাস এইটা লেনদেন, কিন্তু মজুত পণ্যের মূল্য বৃদ্ধি এটা কিন্তু লেনদেন না। দেখো হ্রাসটা, মজুত পণ্যের মূল্য হ্রাস, এটা কি কোনো গাইড বই আছে? এমনকি আমার টিউটোরিয়াল বই কিন্তু নাই, কোনো গাইড বই নেই। তো চাইলেই বিশ্ববিদ্যালয়গুলো কোশ্চেন করতে পারে। তাহলে মজুত পণ্যর মূল্য হ্রাস এইটা
আমরা কি করব লেনদেন হিসেবে কনসিডার করব, কিন্তু মূল্য বৃদ্ধি ওটাকে লেনদেন হিসেবে কনসিডার করব না। ঠিক এইভাবে ব্যাখ্যা দেওয়ার মতো অনেক কিছুই আছে। তার মানে আমাদের এখানে সঠিক উত্তর হবে কি ঘ। আর সেবা প্রদান থেকে আয়, তার মানে এটা তো তুমি ইনকাম করছো, স্বাভাবিকভাবে এটা তো লেনদেন, তো স্বাভাবিকভাবে আমাদের সঠিক উত্তর এখানে ঘ নাম্বার। তো এই ছিল হচ্ছে 5টা কোশ্চেন। আমরা পরবর্তী ক্লাসে মূলত মূলধন জাতীয় মুনাফা জাতীয় লেনদেন নিয়ে কথা বলবো। যে অংশটুকু থেকে এবছরও গুচ্ছ 2টা কোশ্চেন করেছিল, এছাড়া রাবি কোশ্চেন করেছিল, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো কি কোশ্চেন করছে করেনি বা এবছর করতে যাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে পরবর্তী ক্লাসে আমি আলোচনা করার চেষ্টা করব। আবারও বলতেছি, যারা বই এখনও সংগ্রহ করেনি বইগুলো সংগ্রহ করে নিও। বই খুবই সীমিত রয়েছে এবং আমরা কুরিয়ার সার্ভিসেস ফ্রিতে বইগুলো তোমাদের দিতেছি, এবং আমি অলমোস্ট নিশ্চয়তা দিতেছি প্রত্যেকটা ক্লাস থেকে বা আমার এই ক্লাসগুলো থেকে তোমরা কোশ্চেন কমন পেতে যাচ্ছে। তোমার ভালো লাগুক বা না লাগুক, কষ্ট করে নিজের ভালোর জন্য এই ক্লাসগুলো কন্টিনিউ করো, এবং অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার করো, মেনশন করো, যাতে করে আমি বুঝতে পারি যে না তোমরা ক্লাসগুলো করতেছো, এবং একই সঙ্গে কমেন্ট করো যে ক্লাসগুলো কেমন হচ্ছে। তোমাদের যদি কোনো পরামর্শ থাকে যে ভাই এভাবে ক্লাসগুলো নেন, অথবা ভাই আরও বিস্তারিত বলেন, অথবা আরও শর্টকাটে বলেন, তোমাদের যেটা মানে মনে হচ্ছে সেটা তোমরা অবভিয়াসলি কমেন্ট করবে। আমি তোমাদের বিষয়গুলোকে বা তোমাদের মতামতগুলোকে অবভিয়াসলি কনসিডার করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।